রায়রা রাজা নয়, রায়রা ছিলেন সাধারণ বণিক যারা এসেছিলেন সুদূর রাজস্থান থেকে বাংলায় ব্যবসা করতে। ব্যবসা করলেন সোনার, ব্যবসা করলেন কাপড়ের, আর বরাত জোড়ে হয়ে গেলেন কাপড়ের রাজা, দ্য ক্লথ কিং অফ বেঙ্গল। তার প্রতিপত্তি এই গোটা বাড়ির চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আজও 166 বছর পরেও রায়বাড়ির আকার, রায়বাড়ির প্রকার, রায়বাড়ির সাম্রাজ্য এখনো অটুট। তবে 166 বছরে যে জিনিসটা এখনো বদলায়নি তা হলো রায়বাড়ির মাতৃ আরাধনা, রায়বাড়ির মাতৃ আরাধনার পরম্পরা। আর সেই পরম্পরা আঁকড়েই এখনো বেঁচে রয়েছে রায়বাড়ি। বদনচাঁদ রায়ের বাড়ি বা কলুটলা রায়বাড়ি। মধ্য কলকাতার এই লাল বাড়িতে এলে ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। ক্লথ মার্চেন্টস, বলা হতো বাংলার ক্লথ কিংস, অর্থাৎ কাপড়ের ব্যবসা ছিল এই রায়দের। এদের আবির্ভাব সুদূর রাজস্থান থেকে কলকাতা। একই সঙ্গে সোনার বেনেও ছিলেন এরা, অর্থাৎ সোনার কাজ করতেন। আর সেই সোনার হাত ধরেই রায়েদের সোনার সংসার বসে কলুটলায়। 166 বছরের দুর্গাপুজো মাতৃ আরাধনা এবার স্বীকৃতি পেয়েছে ইউনেস্কোর। কলকাতার যতগুলো বনেদি বাড়ি রয়েছে যাদের পুজো ইউনেস্কো দেখেছিল, তাদের মধ্যে মাত্র 2টি বাড়িকেই দেওয়া হয় ইউনেস্কোর স্বীকৃতি, ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি। এবং সেই স্বীকৃতি পায় কলুটলার এই রায়বাড়ি। আমি যার সঙ্গে এখন বসে রয়েছি তিনি এই রায় পরিবারের মেয়ে। নমস্কার। 166 বছরের পুজো। শুভ্রাদি, এবছর তো ইউনেস্কো থেকে আপনাদের পুজোকে স্বীকৃতিও দিল, অর্থাৎ বনেদি বাড়ির পুজোয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি। মাতৃ আরাধনার ঠিক আগে এই স্বীকৃতি পেয়ে কেমন লাগছে? মহামায়ার আশীর্বাদ, আমাদের রায়বাড়ির এই 51বর্তী পরিবারের ওপর মায়ের আশীর্বাদ পেয়ে আমরা ধন্য। এবং আমরা জানি এই মহামায়ার মহা আশীর্বাদের আমাদের পুণ্য কাজ আরও অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, এবার একটু মাতৃ আরাধনাতে আসি। প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে যখন আমরা এই মাতৃ প্রতিমার দিকে দেখি তা হলো সিংহের রংটা, দ্য হোয়াইট লায়ন, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার, অর্থাৎ শ্বেত সিংহ। এই শ্বেত সিংহর পেছনে গল্পটা কি? আমাদের এখানে শুরু থেকেই আমাদের বৈষ্ণব মতে পুজো হয় এবং এই যে আমাদের বিশ্বাস, আমাদের এই প্রথা অনুযায়ী সিংহের রং রূপলি, একটু রূপলি ঘাসা সাদা, এই রঙেই আমরা মায়ের আরাধনা করি। 166 বছরের পুজো, অর্থাৎ অনেক রীতি রয়েছে, নিয়ম রয়েছে, আচার রয়েছে, বলবেন একটু? আমাদের এই পরিবারের পুজোর বিশেষত সমস্ত নিয়ম প্রথা সময়ানুবর্তিতা বজায় রেখে পুজোর নিয়ম নিষ্ঠা মেনে আমরা এইভাবে পুজো করি। এই রায় বংশের এখন যিনি সর্বজ্যেষ্ঠ, যিনি সবচেয়ে প্রাচীন, সেই পশুপতি রায় রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। স্যার নমস্কার। পশুপতিবাবু, আপনাকে জিজ্ঞেস করব, এই রায় বংশের ইতিহাস কাপড় এবং সোনা এই দুয়ের হাত ধরে। এই বাড়ির প্রতিষ্ঠা হয় 1858 সালে। তারপর থেকে আজ পর্যন্ত পথ চলা ইতিহাসটা আপনার কাছে শুনবো। আমাদের পূর্বপুরুষ যিনি ছিলেন মথুরমোহন রায়, ওনার বাড়ি ছিল মেডিকেল কলেজের কাছে। মেডিকেল কলেজ যখন হয় তখন গভর্নমেন্ট আমাদের বাড়িটা অ্যাকুইজিশন করেন। সেই সময় মথুরমোহন রায়ের কনিষ্ঠ পুত্র বদনচাঁদ রায় এই বাড়িটা দালান বাড়ি সমেত জায়গাটা কিনেছিলেন এবং তার অন্যান্য ভাইয়েরা এদিক ওদিক
ছড়িয়ে পড়ে, কেউ শ্যামবাজার, কেউ বউবাজার, কেউ চুনোগলি, কেউ দর্জিপাড়া, এইসব জায়গায় ছড়িয়ে পড়েন। তা বদনচাঁদ রায় উনি তার বাবার পুজোটাকে কন্টিনিউ করবার জন্যে এই বাড়িতে যখন পুজো শুরু করেছিলেন, সেই সময় ওনার ইচ্ছা ছিল যে আমার সব ভাইয়েরা এই বাড়িতে পুজোটা আনন্দ সহকারে পালন করবে, এবং সেই অনুযায়ী সেই অনুষ্ঠানে আমরাও সেই তার কথা মতো আমাদের সমস্ত আত্মীয় স্বজনকে এই পুজোটাতে আহ্বান করি, তারা আসে এবং আনন্দ সহকারে উদযাপন করে। সন্ধি পুজোর যে সমস্ত আমাদের সামগ্রী মায়ের কাছে নিবেদন করা হয়, ডাব, 108 পদ্ম, চাল, তারপরে আরও যে ভোগ নিবেদন করা হয়, সমস্ত নিয়মানুবর্তিতা বজায় রেখে আমরা মেনে চলি সবাই। পুষ্পাঞ্জলির যে সময়, নির্দিষ্ট সময়, অষ্টমী পুজোর সময়, বিসর্জনের সময়, সমস্ত কিছু আমাদের নিয়ম মেনে করা হয়। আর বিশেষত হচ্ছে আমাদের এখানে নবমী পুজোয় মাছ হয়, আর সম্মুখ হয় নবমীর দিন। হ্যাঁ, আর তারপর ধুনো পোড়ানো, এটি একটি বিশেষত। আচ্ছা, ধুনো পোড়ানো, এটা আমরা প্রায় কলকাতার সব বনেদি বাড়িতেই আমরা ধুনো পোড়ানোর রীতির কথা শুনেছি। আপনিও সেই রীতিতে কোনো দিন যোগ দিয়েছেন? হ্যাঁ, আমি ধুনো অনুভূতিটা বলুন। মাথায় মালসা, হাতে সরা, ধুনো জ্বলছে, অনুভূতিটা কেমন মায়ের সামনে বসে থাকতে ধুনো পোড়ানোর সময়? ওই মুহূর্তে যেটা মনে হয়, মা দুর্গার সামনে, মা দুর্গার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে যখন আমরা প্রার্থনা করি এবং ধুনো পোড়ানোর ওই মাহেন্দ্রক্ষণে মনে হয় যেন মা দুর্গার সাথে বিলীন হয়ে গেছি, আত্মার সাথে। মানে ওই বললাম, মায়ের মৃন্ময় রূপ আর চিন্ময় রূপের মধ্যে যে মেলবন্ধন, সেই অনুভূতিটাই যেন মনে হয় আমাদের মধ্যে তখন ঘিরে আছে। আচ্ছা, আপনি এ বাড়ির মেয়ে, আপনি অনেক বছর ধরে এই পুজো দেখছেন। এই পুজোর বিবর্তন হয়েছে? ছোটবেলায় আমরা যখন পুজো দেখতাম, এই যে বললাম মায়ের তখন ডাকের সাজ, এবারে মা দুর্গাকে বেনারসি পরানো হয়েছে, আমাদের প্রথা অনুযায়ী ডাকের সাজ হয়। তো মাঝে মাঝে আমরা এরকম বেনারসি এইগুলো পরিয়ে মাকে অন্য রূপে মাঝে মাঝে আমরা আরাধনা করি। আর ছোটবেলায় ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে যখন এখানে মৃৎশিল্পী এসে মাকে সাজাতো, সেই দেখতাম। এখন আবার আমাদের ছেলেমেয়েরা বড় হয়েছে ঠিক ওই প্রথায়, এখন তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, কলেজ হয়ে গেছে, কলেজ পড়া শেষ হয়ে এবারে যে যার কর্মক্ষেত্রে এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, আমাদের ছেলেমেয়েদের কথা বলছি। এবং পরবর্তী যে প্রজন্ম, তারা এখন এই প্রথাটা অতটা অনুভব না করলেও কিছুটা গন্ধ কিন্তু থেকে গেছে। পুজোর ওই 4টে দিন কেমন কাটে? হাসি, ঠাট্টা, মজা, আড্ডা, সংক্ষিপ্তভাবে বললাম। এটা বিস্তারিত বলুন এবার। বিস্তারিতভাবে বলতে গেলে বলা হয়, ওই যে বললাম নিয়মানুবর্তিতা, আমরা সবাই মিলে মায়ের পুষ্পাঞ্জলির ফুল, পদ্ম ফাটানো, তারপরে তো আপনার ভোগ নিবেদন, এগুলো সব একসাথে করি এই 4 দিন। তারপরে আরেকটা মূল অঙ্গ পুজোর সাজসজ্জা। হ্যাঁ, মায়ের সামনে এসে 5 দিন 5 রকম সাজে, অবশ্যই বনেদিয়ানার সাজে ভূষিত হয়ে মায়ের সামনে মায়ের আরাধনা করা, এটা একটা বিশেষত। এবং এটা আমার মনে হয় আজ 166তম পুজোয় ওটা ধারাবাহিকতাভাবে বয়ে এসছে। আমরা আমাদের মা ঠাকুমা সবাইকেই দেখেছি পুজোর দালানে তাদের নিজেদের মতন নিজেদের বনেদিয়ানার ভূষণে অলঙ্কৃত হয়ে, এবং আজও আমরা সেই প্রথা কিন্তু চালিয়ে যাই। এটা আমাদের একটা খুব মূল অঙ্গ পুজো। বনেদিয়ানার জানি না আজকালকার দিনে বনেদিয়ানার কি ডেফিনেশন, কিন্তু গতের নিয়মে, কালের বিধিতে বনেদিয়ানার ডেফিনেশন খুব সহজ। তা হলো ঐতিহ্য, রীতি এবং পরম্পরা। রায়বাড়ির পরম্পরা কি ধরে রেখেছেন এখনো? রায়বাড়ির পরম্পরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, 8 পৌরে করে শাড়ি পরা, নথ, পুজোয় নথ পরা দেখবেন। হ্যাঁ, এখন হয়তো আজকে নথ পরিনি। হ্যাঁ, নথ পরা, মল, বালা, পায়ে আলতা, আর দশমীর সিঁদুর খেলার সময় লাল পাড় শাড়ি পরে সবাইকে সিঁদুরে রাঙিয়ে তোলা। এই প্রথা আমরা বজায় রেখেছি, রাখবো,
রায়বাড়ির বনেদিয়ানা অটুট থাকবে। তার সঙ্গে বাঙালিয়ানাও। বাঙালিয়ানা তো বটেই, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঙালিয়ানা। আর একটু যদি ইংরেজিতে বলি, আজকে এই ইউনেস্কোর হেরিটেজ আখ্যা পেয়ে যদি একটু ইংরেজিতে বলি, দ্য দুর্গোৎসব অফ রায়বাড়ি is an eclectic blend of the traditional and the contemporary. আমরা বনেদিয়ানার সাথে আধুনিকতাকে একটু মিলিয়ে মিশিয়ে নিয়েছি, কিন্তু বনেদিয়ানার যে মূল জায়গাটা সেটা কিন্তু বজায় থাকছে। আচ্ছা, আপনার তো পশুপতিবাবু ঘড়ির শখ, আপনার কালেকশনে একাধিক ঘড়ি রয়েছে, তো একটু আপনার কালেকশনে কি কি ঘড়ি রয়েছে বলবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি হচ্ছে আমার কাকারা এই ঘড়িগুলোর, আমাদের বাবা কাকাদের খুব শখ। তারা রাইটের সময় অনেক ঘড়ি নষ্ট হয়ে গেছিলো। আফটার রাইট আমরা কিছু কিছু ঘড়ি ইয়ে থেকে, অকশন থেকে পারচেস করেছিলাম। সেই অনুযায়ী আমাদের এই ঘড়িগুলো চালু রেখেছে। সেই শখটা আমার মধ্যে জড়িত রয়েছে, এবং সেই জড়িত থাকার ফলে আমি আমাদের বাড়িতে যেসব ঘড়ি আছে, কুককেলবি লন্ডন, জেমস মেকেভ লন্ডন, ডেভিড হেয়ার সাহেবের ঘড়ি হেয়ার লন্ডন, চার্লস নেফিউ লন্ডন, তারপরে জার্মান গ্র্যান্ডফাদার ঘড়ি, তারপরে জেমস মেকেভ ঘড়ি, ফ্রেঞ্চ ঘড়ি, এই এত রকম ঘড়ি আমার আছে। আমার এখানেই হেয়ার সাহেবের নিজের হাতে বানানো একটি ঘড়ি আপনার কালেকশনে আছে, যা আমি জানলাম যে মাত্র দুটি রয়েছে এই শহরে। না, দুটি ছিল, এখন বর্তমানে আমার কাছে একটি রয়েছে। আমি শুনেছি যে হেয়ার সাহেবের ঘড়িটা হেয়ার স্কুলে ছিল, সেটা এখন আছে কিনা আমি বলতে পারবো না। এই ঘড়িগুলো খুব মূল্যবান। এটা প্রায় 250 বছর 300 বছরের ঘড়ি আমি সযত্নে রেখেছি, এবং আমার এই ঘড়ি না চললে আমার ঘুম হয় না। সব ঘড়ি মানে ঘড়ি না চললে ঘুম হয় না, ঘুম হয় না মানে ঘড়িটাকে আমি সব সময় করি। তো আমার অনেকেই জিজ্ঞেস করে, তোমার ঘরেতে এতগুলো ঘড়ি রয়েছে, সেই ঘড়িগুলোর জন্য তুমি ঘুম হয় কি ভালো? আমার খুব ভালো হয়। আমি একটা ঘড়ির আওয়াজ শুনি, তখন বলি এই ঘড়িটা বাজলো। আমাদের এখানে কী বলে, হাফ অ্যান আওয়ারের ঘড়ি রয়েছে, তবে কোয়ার্টার টাইমিং রয়েছে। গ্র্যান্ডফাদারটা কোয়ার্টার টাইমিং, ওই হেয়ার সাহেবের ঘড়িটা কোয়ার্টার টাইমিং। তা এইরকম একটা জেমস মেকের ঘড়ি আছে, সেটাও কোয়ার্টার টাইমিং। কোয়ার্টার টাইমিং মিনস হচ্ছে 15 মিনিট অন্তর অন্তর ওই ঘড়িগুলো বাজে। এই ঘড়িগুলো না বাজলে আমার ঘুম হয় না। আমি এই কিছুদিন আগে আমার বারান্দায় যে কুককেলবি লন্ডনের যে ঘড়িটা রয়েছে বন্ধ হয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে মেকানিককে ডেকে আমি নিজে বসে থেকে ঘড়ি করেছিলাম। আমি তাকে বলেছিলাম, পুজোর সময় আমাদের বাড়িতে অনেক লোক আসবে, ঘড়ি না চললে আমার মন খারাপ হয়ে থাকবে। ঘড়ি আমার প্রাণ। ঘড়ি হচ্ছে সব থেকে বড় মূল্যবান জিনিস। ঘড়ি না দেখলে মানুষ জীবনে কোনো উন্নতিও করতে পারে না, আর অবনতি হয় কিন্তু উন্নতি করতে পারে না। অত্যন্ত খাঁটি কথা বলে দিলেন পশুপতিবাবু। সময় বা কাল, এই সময়ের কাঁটা ধরেই তো আমাদের নানান জীবনের ওঠা নামা, এগিয়ে যাওয়া, জন্ম মৃত্যু থেকে সব কিছু। আর সেই সময়কে আঁকড়ে ধরেই বেঁচে রয়েছেন রায় পরিবারের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি পশুপতি রায়, যাকে আদর করে আপনি বলতেই পারেন সময় দাদু। নামটা পছন্দ হলো?
খুবই ভালো। আপনি দিয়েছেন যখন, আমার কাছে সব থেকে ভালো লাগছে যে আমাকে একজন এই রকম সময় দাদু বলে যে অভ্যর্থনা করলেন, এটাই সব থেকে আমার কাছে খুব মধুর মতো মনে হচ্ছে। আমি এই রকম আহ্বানটা আমি কারো কাছ থেকে পাইনি কো। কথায় আছে এই রায়বাড়ির দালানে হাঁটতে হাঁটতে আপনি হারিয়ে যেতেও পারেন। এখনো আমায় দেখতে পাননি, তাই তো? এই রায়বাড়ি সত্যি এতটাই বিশাল যে এই রায়বাড়িতে আপনি চাইলে হারিয়ে যেতেই পারেন পুজোর 4টে দিন। আর আমার সঙ্গে যারা রয়েছে তারা হচ্ছে রায়বাড়ির প্রেজেন্ট জেনারেশন, যাদের কাঁধে, যাদের এই সুবলিষ্ঠ কাঁধে এখন মাতৃ আরাধনার দায়িত্ব। ঠিক বললাম তো? একদমই ঠিক বলছিয়ে বলতে পেরেছি। একদম। আমার নাম সুপ্রতিম রায়। একদম। নমস্কার। তা সুপ্রতিম, হ্যাঁ। তোমার বলিষ্ঠ কাঁধে, তোমাদের প্রজন্মের বলিষ্ঠ কাঁধে এখন রায়বাড়ির পুজোর দায়ভার। কিন্তু এই বাড়ির কিছু ঘর রয়েছে, কিছু এমন এমন দ্রব্য রয়েছে যেগুলো আজকালকার দিনে আর দেখা যায় না। একটি নাচঘর রয়েছে না? একটা নাচঘর রয়েছে। নাচঘরে অনেক অনেক সেই দিনের পুরনো অনেক কিছু আর্টিফিক্টস আছে যেগুলো তোমাদের দেখলে আমার মনে হয় মনটা জুড়িয়ে যাবে। আর 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 তুমি বলছিলে এমন একটি বিশেষ আর্টিফ্যাক্ট রয়েছে যা কলকাতার একটি বিখ্যাত মনুমেন্টে রয়েছে এবং তোমাদের বাড়িতে রয়েছে। অ্যাবসলিউটলি, সেটার একটা ঘটনা আছে। সেই ঘটনাটা আমরা কি আগে দেখবো না আগে বলে তারপরে দেখবো? আমরা একবার দেখে নিই, তারপর জানাবো ঠিক জানাবো যে কি আছে, কি ছিল ভালোবাসা, প্রেম কাকে বলে, প্রেম যখন মনে আসে তখন কি কি ঘটতে পারে সব জানাবো, কিন্তু ভেতরে আমাদের নাচঘরে। চলো যাওয়া যায়। এসো। তাহা এই হলো রায়বাড়ির নাচঘর। আর এই নাচঘরেই সেই মহামূল্যবান দ্রব্যটি রয়েছে, স্পেশাল জিনিসটা আছে যেটা একটি মনুমেন্টে আছে এবং তোমাদের বাড়ি একদম আর কোথাও কিন্তু নেই। চলো চলো দেখা যাক। এই পরি এর আগে কোথাও দেখেছেন? ভালো করে ভাবুন তো, কোথায় দেখেছেন এই অবয়ব? সুপ্রতিমই বলুক। এই পরীটা কিন্তু দেখেছেন একমাত্র আপনারা, মনে পড়ছে কি একটু একটু, ভিক্টোরিয়া মেমোরিয়ালে, তাই না? ভিক্টোরিয়ার ওপরে যে পরীটি রয়েছে সুন্দর করে, সেই পরীটাই আমার দাদু ঠাকুমার জন্য বানিয়ে দিয়েছিল এখানে। এর পেছনে একটা ঘটনা আছে। হ্যাঁ, তুমি বলছিলে যে প্রেম ভালোবাসা ছাড়া তো জীবনে কিছু হয় না। প্রেম কতটা স্ট্রং হতে পারে এটা আমাদের কিন্তু জেনারেশন, আমাদের দাদু ঠাকুমারা শিখিয়েছে। আমার দাদুকে ঠাকুমা বলতো যে তুমি যতই কাজ করো বিকেলে আমায় একবার কিন্তু আমাকে ভিক্টোরিয়াটা ঘুরিয়ে আনতে হবে ঘোড়ার গাড়িতে। প্রত্যেক দিন কিন্তু দাদু কাজ ছেড়ে এসে ঠাকুমাকে ঘুরতে নিয়ে যেত। একদিন কি হয়েছে সে আর কি বলবো ভাই, দেরি হয়ে গেছে দাদুর আসতে। সেদিন আর নিয়ে যেতে পারেনি, মান অভিমান নিয়ে ঠাকুমা বসে আছে, না তুমি আমাকে ঘুরতে নিয়ে গেলে না। সেই দিন দাদু ঠিক করলো যে ঠিক আছে, ওই যে পরীটা আছে যেটাকে তুমি রোজ দেখতে চাও সেইটাকে রেপ্লিকা আমি তোমার ঘরে আমি করে দেবো। সেই রেপ্লিকা এখানে, সেই থেকে এইটা কি মদনমোহনের শয়নকক্ষ ছিল? একদম। এটাই ছিল তার শয়নকক্ষ না নাচঘর? এটা ছিল অ্যাকচুয়ালি নাচঘর, টু বি প্রেসাইজ। এখন এটা চেঞ্জ হয়ে গেছে, এখন তো আর নাচঘর নেই, এখন যেটা আমাদের এখন লিভিং রুম যেটাকে বলে, টু বি প্রেসাইজ। পরি নয়, মানে এই সারা ঘরে এত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সবই কিন্তু পুরোনো দিনের কথাই বলে। যেমন এই ঝাড় লণ্ঠন, বেলজিয়াম গ্লাস, অ্যাবসলিউটলি বেলজিয়াম গ্লাস। তখনকার দিনে তো আমাদের যে কটা এখানে ঝাড় লণ্ঠন আছে সবই কিন্তু বেলজিয়াম। এইগুলো দেখতে পারো, এই যে দেয়ালে যেগুলো রয়েছে, এখন তো বাল্ব নেই, তখনকার দিনে ওটাতে ওই আমাদের মোমবাতি দিয়ে প্রদীপ দিয়ে জ্বালানো হতো। সেটা এখনও আমরা রেস্টোর করে রেখেছি, এখনও যাতে ওই দিনগুলো আমরা যাতে যদি দেখি তাহলে ফিরে যেতে পারি সেই সময়কার দিনগুলোতে, যে কি রেয়াজ ছিল। সত্যি কি রেয়াজ ছিল, কি মেজাজ ছিল এই রায়বাড়ির এই নাচঘরে। এক সময় আসর বসতো, দরবার বসতো। এককালে এই নাচঘর সেজে উঠত বনেদি আনায়, বাঙালি বাবু আনায়।
এই যে প্রতিবিম্ব যে বেলজিয়াম কাঁচের আয়নায় আজ এখনকার সময়ের প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি, এই কাঁচেই কিন্তু এক সময় ফুটে উঠত অতীত, আর কোথাও এই কাঁচেই জড়িয়ে রয়েছে বর্তমান। রায়বাড়ির নাচঘরে অনেক স্মৃতি লুকিয়ে রয়েছে, আর এই নাচঘরের দালান থেকে সোজা উঁকি মারলে দেখা যায় মৃন্ময়ীর রূপ। এই আর্কিটেকচার মাথায় নিয়েই কিন্তু রায়বাড়ির এই নাচঘর করা। দেখুন, নাচঘর থেকে বেরিয়ে সোজা দালানে এলেই দেখা দেয় মায়ের মৃন্ময়ী রূপ। পুজো এক আলাদা ফ্লেভারের আলাদা। Correct. আর পুজো এলে যেমন মনটা প্রেম করে, মনটা গল্প করে, সাহিত্য করে, তেমন কাব্যও করে। আর তুমি 4 লাইন লিখে ফেলেছো। মনে হচ্ছে একটু যদি কিছু একটা করা যেতে পারে। বেশ, শুনিয়ে ফেলো তাহলে। শরৎকালে রোদের ঝিলিক, শিউলি ফুলের গন্ধ, মা আসছে সবার মাঝে, করো তোমরা সবাই মিলে আনন্দ। মা আসছে সবার মাঝে, করো সবাই মিলে আনন্দ। এই আনন্দের কথা টেনেই, আনন্দের রেশ টেনেই শেষ করছি আজকের ঠাকুর দালান। দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30টায়। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।